আসসালামু আলাইকুম। আজ ২০ ডিসেম্বর ২০২৪ শুক্রবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছে আমি জাহিরুল ইসলাম টুটুল। শুরুতেই সংবাদ শিরোনাম। কক্সবাজারের পাশে সৃষ্টি হচ্ছে নতুন রাষ্ট্র। নির্বাচন নিয়ে বিএনপি ও জামায়াতের স্নায়ুযুদ্ধ। সিরিয়া নিয়ে পশ্চিমা বিশ্বের কোনো আশঙ্কা নেই। এবার বিস্তারিত। বাংলাদেশের পাশে জন্ম নিতে যাচ্ছে আরও একটি স্বাধীন রাষ্ট্র। যে কোনো সময় আত্মপ্রকাশ ঘটতে পারে দেশটির। প্রায় ১.৫ দশক আগে আরাকান আর্মি তৈরি হয়। রাখাইন রাজ্যকে ঘিরে ইতোমধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। সরকারি বাহিনীকে রীতিমতো পরাজিত করে তারা পুরো অঞ্চল দখল নিয়েছে। সর্বশেষ মংডু দখল করার মধ্য দিয়ে তারা মিয়ানমার সেনাবাহিনীকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে। খুব দ্রুত হয়তো আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে কক্সবাজারের পাশে নতুন একটি দেশ, আরাকান রাজ্য। ইতোমধ্যে ভারত চীনের মতো দেশগুলো যোগাযোগ শুরু করেছে আরাকান আর্মির সাথে। তৎপর রয়েছে যুক্তরাষ্ট্র। এই প্রেক্ষাপটে বাংলাদেশ পড়তে যাচ্ছে সম্পর্কের নতুন সমীকরণে। প্রতিষ্ঠার মাত্র ১.৫ দশকের কম সময়ের মধ্যে দেশটির সরকারি বাহিনীকে পরাজিত করে রাখাইন আর্মি তৈরি করতে যাচ্ছে নতুন দেশ। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, যে কোনো সময় স্বাধীনতার ঘোষণা দিতে পারে রাখাইন আর্মি। দক্ষিণ এশিয়ার নতুন দেশ হতে যাচ্ছে রাখাইন রাজ্য। বাংলাদেশের সাথে থাকা মিয়ানমারের ২৭০ কিলোমিটারের সীমান্ত এখন পুরোটাই রাখাইন আর্মির দখলে। নির্বাচন কবে হবে তা নিয়ে বর্তমান সরকার ও জামায়াত ইসলামীর সঙ্গে স্নায়ুযুদ্ধ চলছে বিএনপির। ১৬ ডিসেম্বর প্রধান উপদেষ্টা ভাষণে জানিয়েছিলেন, অল্প সংস্কার হলে ২০২৫ সালের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠান হয়তো সম্ভব হবে। প্রত্যাশিত মাত্রা সংস্কারে আরও ৬ মাস অতিরিক্ত লাগতে পারে। ২০২৫ সালের শেষ থেকে ২০২৬ সালের প্রথমার্ধে নির্বাচন হতে পারে বলে আভাস দিয়েছিলেন তিনি। পরের দিন তার প্রেস সচিব জানান, ২০২৬ সালের ৩০ জুনের মধ্যে নির্বাচন হতে পারে। অন্যরা স্বাগত জানালেও এই বক্তব্য যৌক্তিক নয় বলে প্রকাশ্যেই জানিয়েছে বিএনপি। দ্রুত নির্বাচন চাইলেও কত দিনের মধ্যে ভোট চায় তা বলছে না বিএনপি। সূত্র জানায়, দলের স্থায়ী কমিটিতে আলোচনা হয়েছে, ৬ মাসের মধ্যেই নির্বাচন সম্ভব। কমিটির এক সদস্য সমকালকে বলেন, অন্যদের নির্বাচনে জয়ের সম্ভাবনা নেই। তারা অন্তর্বর্তী সরকারের মাধ্যমে কিছুটা ক্ষমতা পেয়েছে। নির্বাচন হয়ে গেলে তা থাকবে না, এ কারণেই ভোট চায় না। ছাত্র নেতৃত্বের মধ্যেও একই ভাবনা দেখা যাচ্ছে। আবার উপদেষ্টা পরিষদও ক্ষমতা দীর্ঘায়িত করতে চাইছে। যদিও অন্য দলগুলোর মূল্যায়ন ভিন্ন। তাদের ভাষ্য, আগামী নির্বাচনে বিএনপি সুপার মেজরিটি পেয়ে ক্ষমতা পেলে তারাও শেখ হাসিনার মতো কর্তৃত্ববাদী হয়ে উঠতে পারে। জামায়াতের এক নেতা সমকালকে বলেন, ডক্টর ইউনূসের নেতৃত্বেই রাষ্ট্র সংস্কার সম্পন্ন হতে হবে। রাজনৈতিক সরকার নিজের ক্ষমতা কমাবে না। বিপরীতে বিএনপি নেতাদের শঙ্কা, বর্তমান সরকার অর্থনীতি সহ দেশের সার্বিক পরিস্থিতি সামাল দিতে না পারলে এর দায় নিতে হবে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বেকারত্ব, আইন শৃঙ্খলার অবনতিতে পতিত আওয়ামী লীগের প্রতি সহানুভূতি সৃষ্টি হতে পারে। আবার ৫ আগস্টের পর নেতাকর্মীরা চাঁদাবাজি, দখলের মতো অপরাধে জড়িয়ে পড়ায় বিএনপির জনসমর্থন কমতে পারে। এসব আশঙ্কায় বিএনপি নির্বাচনের সময়ক্ষেপণের বিরোধী। গত বুধবার রাতে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী স্থায়ী কমিটিতে ডক্টর ইউনূসের ভাষণ এবং প্রেস সচিবের বক্তব্য নিয়ে আলোচনা হয়। বিএনপির স্থায়ী কমিটি লিখিত বক্তব্যে জানায়, ডক্টর ইউনূসের ভাষণে নির্বাচন বিষয়ক বক্তব্য অস্পষ্ট। তার বক্তব্যে নির্বাচনের সম্ভাব্য সময় বলা হলেও পথনকশা নেই। স্থায়ী কমিটির সভা থেকে বলা হয়েছে, ডক্টর মোহাম্মদ ইউনূস ২০২৫ সালের শেষ অথবা ২০২৬ সালের প্রথম অংশে নির্বাচনের কথা বলেছেন, যা অস্পষ্ট। তার প্রেস সচিব বলেন, ২০২৬ সালের জুনের মধ্যে নির্বাচন হবে, যা পরস্পর বিরোধী। স্থায়ী কমিটি মনে করে, এই ধরনের পরস্পর বিরোধী বক্তব্য বিভ্রান্তি সৃষ্টি করেছে। বিএনপি মহাসচিব বলেন, তাদের দেওয়া বক্তব্য কোনটা সঠিক আমরা বুঝতে পারছি না। মির্জা ফখরুল বলেন, স্থায়ী কমিটি মনে করে নির্বাচন কেন্দ্রিক সংস্কারগুলো সম্পন্ন করে দ্রুত ভোট সম্ভব। নির্বাচনের সুনির্দিষ্ট সময় রাজনৈতিক দল ও অন্য অংশীজনের সঙ্গে আলোচনার মাধ্যমে নির্ধারণ করা উচিত। ছাত্র জনতার অভ্যুত্থানে অংশ নেওয়া শিক্ষার্থীদের একের পর এক হত্যার ঘটনা ঘটছে। এসব শিক্ষার্থী প্রতিনিয়ত অপরিচিত ফোন কলে হত্যাসহ নানা হুমকির শিকার হচ্ছেন, যা তাদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ
সৃষ্টি করছে। এই গুপ্ত হত্যা, হামলা ও হুমকির বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছে। তারা এসব হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিচার এবং হুমকি প্রদানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। এ বিষয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা ঢাকা মহানগর পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী বরাবর একটি লিখিত আবেদন জমা দিয়েছেন। এতে তারা উল্লেখ করেছেন, কিছুদিন ধরে দেশের বিভিন্ন স্থানে ফ্যাসিবাদী সরকার পতনের দাবিতে জুলাই বিপ্লবে সক্রিয় ভূমিকা পালনকারী ছাত্র জনতার উপর ফ্যাসিবাদের দোসররা বেশ কয়েকটি হামলা চালিয়েছে এবং ফোন কলে হুমকি দিয়েছে। কিন্তু পুলিশ বাহিনীর দৃশ্যত নিষ্ক্রিয় ভূমিকা জনমনে সন্দেহ সৃষ্টি করছে এবং এটি ফ্যাসিবাদের দোসরদের সাহস যোগাচ্ছে। তারা আইনশৃঙ্খলা বাহিনীর আরও সক্রিয় ভূমিকা চেয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাহিন সরকার বলেন, হত্যাকাণ্ডগুলো গোপনে সংঘটিত হয়েছে এবং অনেক শিক্ষার্থীকে হুমকি দেওয়া হয়েছে। পুলিশ বলছে এসব ঘটনার পেছনে পারিবারিক বা রাজনৈতিক কারণে ঝামেলা থাকতে পারে। তবে ডিএমপি কমিশনার আশ্বাস দিয়েছেন যে তিনি দ্রুত পদক্ষেপ নেবেন এবং ছাত্রদের নিরাপত্তা নিশ্চিত করবেন। সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি শাবাব হোসেন মেহের জানান, 17 ডিসেম্বর রাতে তাকে হোয়াটসঅ্যাপে একটি নম্বর থেকে হুমকি দেওয়া হয়। ওই ব্যক্তি তাকে জানায় সে বিশ্ববিদ্যালয়ে যেতে পারবে না এবং তার পরিবারকে শান্তিতে থাকতে দেওয়া হবে না। শাবাব ওই নম্বরটি থানায় জানালে পুলিশ ট্র্যাকিং করে গ্রেফতার করেছে বলে তিনি জানিয়েছেন। তিনি আরও বলেন, ছাত্রলীগের পরিচয়ে সরাসরি হুমকি দেওয়া হচ্ছে, যা জনগণের মধ্যে ভীতি তৈরি করবে। এদিকে ছাত্র জনতার অভ্যুত্থানে অংশ নেওয়া 3 শিক্ষার্থীর গুপ্ত হত্যার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল হয়েছে। মিছিল থেকে হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবি জানানো হয়। মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে এই মিছিল শুরু হয়, যা জুলাই অভ্যুত্থান ও ভারতীয় আগ্রাসন বিরোধী আন্দোলনের 3 সহযোদ্ধার গুপ্ত হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে অনুষ্ঠিত হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুল কাদের বলেন, যারা বিপ্লবীদের কাঁধে ভর করে দেশ স্বাধীন করেছে তাদের লাশ এখন রাস্তায় পড়ে থাকে। তিনি আরও বলেন, ক্ষমতায় বসে থাকা অন্তর্বর্তী সরকার এই বিষয়ে নির্বিকার ভূমিকা পালন করছে, যা দেশের জন্য অশনি সংকেত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আবু বাকের মজুমদার এক বার্তায় জানান, দেশ জুড়ে আইন শৃঙ্খলার পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করছে। গাজীপুরের তাজবীর হত্যার পর শিক্ষার্থীরা যে 4 দফা দাবি উত্থাপন করেছেন তা বাস্তবায়ন করলে প্রশাসনের দায়বদ্ধতা নিশ্চিত হবে। তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি অপরাধীদের চিহ্নিত করে শাস্তি দেওয়ার আহ্বান জানান। তিনি আরও বলেন, রাজধানী সহ সারা দেশে টহল জোরদার করতে হবে, যাতে আর কোনো মা বাবার সন্তান এভাবে প্রাণ না হারায়। পুলিশ সদর দফতরের এআইজি এনামুল হক সাগর বলেন, এই ঘটনাগুলো সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে এবং অনেকেই গ্রেপ্তারও হয়েছে। নারায়ণগঞ্জ শহরের দেওভোগ পাক্কা রোড এলাকায় 12 ডিসেম্বর ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত হন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের শিক্ষার্থী মোহাম্মদ ওয়াজেদ সীমান্ত। মোবাইল ও টাকা ছিনতাইয়ে বাধা দেওয়ায় ছুরিকাঘাতে তার মৃত্যু হয়েছে বলে পুলিশ দাবি করলেও স্বজনরা বলছেন এর পেছনে রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে, কারণ সীমান্তের পরিবার বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। আবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেও অংশ নিয়েছেন সীমান্ত, তবে সংগঠনের কোনো পদে ছিলেন না। ওয়াজেদ সীমান্ত দেওভোগ পাক্কা রোড এলাকার মোহাম্মদ আলম পারভেজের ছেলে এবং আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র। 12 ডিসেম্বর সকালে ডিআইটি আলী আহমদ চুনকা পাঠাগারের সামনে তাকে ছুরিকাঘাত করে ছিনতাইকারীরা। ওই দিন রাত 10:15টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বাংলা ট্রিবিউনের আরিফ হোসেন কনকের রিপোর্ট থেকে জানা যায়, পুলিশ বলছে 12 ডিসেম্বর ভোরে ওয়াজেদ সীমান্ত দেওভোগের বাড়ি থেকে বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে রওনা হন। সকাল 6টার দিকে বাড়ির পাশের ডিআইটি আলী আহমদ চুনকা পাঠাগারের সামনে তার কাছ থেকে মোবাইল ও 1800 টাকা নিয়ে যায় ছিনতাইকারীরা। এতে বাধা দিলে ছুরিকাঘাত করে। গুরুতর অবস্থায় প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে রাতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। এই ঘটনায় অনিক নামে এক ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়। সে নগরের সুকুমপট্টি এলাকার নয়নের ছেলে। তার কাছ থেকে নিহতের মোবাইল ফোন ও হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করেছে পুলিশ। অনেকের বিরুদ্ধে ছিনতাই, ডাকাতি চেষ্টা ও মাদকসহ 8টি মামলা এবং 2টি গ্রেফতারি পরোয়ানা আছে। পুলিশের দাবি, এই হত্যাকাণ্ডের মূল হোতা অনিক। সীমান্তের স্বজনরা বলছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়েছেন সীমান্ত, তবে সংগঠনের কোনো পদে ছিলেন না। তার কিংবা পরিবারের সঙ্গে কারো কোনো বিরোধ ছিল না, তবে তাদের পরিবার বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। বৃহস্পতিবার বিকালে দেওভোগ পাক্কা রোড এলাকায় বাসায় গেলে এসব তথ্য জানিয়েছেন সীমান্তের স্বজনরা। সীমান্তের মৃত্যুর পর থেকে এখনও কেঁদে যাচ্ছেন মা রেহানা আলম।
কান্না জড়িত কণ্ঠে তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, আমার এক ছেলে এক মেয়ে, এর মধ্যে ছেলে বড়। সে এসএসসি ও এইচএসসিতে সব বিষয়ে জিপিএ 5 পেয়েছিল। বিশ্ববিদ্যালয়ে নিয়মিত ভালো ফল করেছিল। খুব মেধাবী ছাত্র, কখনো বাইরে আড্ডা দিতে যেত না। বিশ্ববিদ্যালয় আর বাড়িতে পড়াশোনা করে সময় কাটাতো। বাইরে কারোর সঙ্গে মিশতো না, বন্ধু বান্ধব ছিল না, সারাক্ষণ লেখাপড়া নিয়ে ব্যস্ত থাকতো। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, কিছু ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য, পদায়ন, বদলি এবং নানাবিধ আর্থিক দুর্নীতির কথিত অভিযোগ তুলেছেন। কিন্তু দুঃখজনক বিষয় হলো, এসব দাবির পক্ষে একটা প্রমাণও তারা উপস্থাপন করতে পারেননি। বৃহস্পতিবার 19 ডিসেম্বর রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই ওপেন চ্যালেঞ্জ দেন। দুর্নীতির অভিযোগ থাকলেও প্রকাশের আহ্বান জানিয়ে হাসনাত আব্দুল্লাহ লিখেছেন, আমি স্পষ্টভাবে জানাতে চাই, আমার বিরুদ্ধে আনিত যে কোনো দুর্নীতির অভিযোগ যদি 1 টাকারও প্রমাণ সহ উপস্থাপন করা যায়, তা হোক নথি, ভিডিও, অডিও কিংবা কোনো ব্যক্তি নিজে সাক্ষ্য দিয়ে প্রমাণ করেন, তাহলে আমার অনুরোধ থাকবে সেটা আপনারা নির্ভয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করুন, সংবাদপত্রে প্রচার করুন এবং আমার বিরুদ্ধে মামলা করুন। তিনি আরও লেখেন, ওপেন চ্যালেঞ্জ ঘোষণা করছি, প্রমাণের ভিত্তিতে কোনো অভিযোগ প্রমাণিত হলে সেটা যদি 1 টাকার দুর্নীতিও হয়, আমি সর্বোচ্চ দায় স্বীকার করতে প্রস্তুত। মাদক কেনার সঙ্গে জড়িত থাকার প্রমাণ মিলেছে দেশের শোবিজ অঙ্গনের জনপ্রিয় মুখ সাফা কবির, মুমতাহিনা চৌধুরী টয়া, তানজিন তিশা এবং সঙ্গীত শিল্পী সুনিধি নায়েকের। মাদক সম্পৃক্ততার অভিযোগে গ্রেপ্তার এক শিক্ষার্থীর ফোন থেকে মিলেছে মাদকের সঙ্গে তারকাদের সংযোগ থাকার প্রমাণ। সংবাদ মাধ্যমকে সূত্র জানিয়েছে, মাদকসহ গ্রেপ্তার হওয়া বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া এক ছাত্রকে জিজ্ঞাসাবাদের সূত্র ধরে বেরিয়ে আসে সাফা, টয়া, তিশা এবং সুনিধির নাম। রয়েছে তথ্য প্রমাণাদি। একটি বিশেষ হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে তারা নিয়মিত মাদক সংগ্রহ করছিলেন। ওই হোয়াটসঅ্যাপ গ্রুপের অ্যাডমিন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী অরিন্দম রায় দীপকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। নার্কোটিক্স বলছে, মাদক সম্পৃক্ততার অভিযোগে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের সাবেক ছাত্র দীপের উপর বিশেষ নজরদারি করা হয়। দীর্ঘদিন ধরে তার গতিবিধি অনুসরণের ধারাবাহিকতায় 17 অক্টোবর ঢাকা বিমানবন্দরে গ্রেপ্তার হন দীপ। এই সময় তার কাছ থেকে বিপুল পরিমাণ সীসা, এমডিএমএ, এলএসডি ও কুশ সহ বেশ কিছু মাদক উদ্ধার করা হয়। পরে নার্কোটিক্সের একটি বিশেষায়িত টিম দীপকে 2 দিনের রিমান্ডে রেখে জিজ্ঞাসাবাদ করে। তদন্ত সংশ্লিষ্টরা জানান, মাদক ব্যবসার বিষয়ে মৌখিক স্বীকারোক্তির এক পর্যায়ে দীপের মোবাইল ফোনের কল লিস্ট ও হোয়াটসঅ্যাপ চ্যাটিং পরীক্ষা করা হয়। এতে জনপ্রিয় কয়েকজন অভিনেত্রীর মাদক সম্পৃক্ততার তথ্য মেলে। এমনকি তাদের পক্ষ থেকে দেওয়া মাদকের অর্ডার সংক্রান্ত কয়েকটি সুনির্দিষ্ট হোয়াটসঅ্যাপ চ্যাটিং রেকর্ডও পাওয়া যায়। গণমাধ্যমের হাতে আসা কয়েকটি চ্যাটিং রেকর্ডে দেখা যায়, 23 এপ্রিল সাফা কবির তার মোবাইল নম্বর থেকে 3টি এমডিএমএ অর্ডার দেন। এজন্য দীপের হোয়াটসঅ্যাপে তিনি সংক্ষেপে লেখেন, দিতে পারবা আমাকে 3টা। পাল্টা বার্তায় দীপ লেখেন, দাঁড়াও বলি। সাফা লেখেন, ওকে। এরপর দীপ লেখেন, কিভাবে নিবা? যাওয়ার পথে। সাফা লেখেন, আমি চেষ্টা করব। এছাড়া 5 সেপ্টেম্বর আরেক চ্যাটিংয়ে মাদকের অর্ডার দেন অভিনেত্রী টয়া। তিনিও সাংকেতিক ভাষায় লেখেন, লাগবে 5টা। ফিরতি বার্তায় দীপ লেখেন, ফর বাংলা ফ্রুট। এটি সম্প্রতি কক্সবাজারে অনুষ্ঠিত প্রাইভেট পার্টি। এরপর টয়া লেখেন, ইয়াপ। সূত্র জানায়, বর্তমানে রাজধানীর গুলশান এবং বনানী কেন্দ্রিক ধনাঢ্য পরিবারের সন্তানদের অনেকেই এমডিএম, এলএসডি ও কুশ নামের উচ্চ আসক্তি সম্পন্ন মাদকের দিকে ঝুঁকছে। চোরাই পথে অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, কানাডা এবং থাইল্যান্ড সহ আরও বেশ কয়েকটি দেশ থেকে এসব মাদকের চালান আসছে। স্ন্যাপচ্যাট, মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপ গ্রুপে এগুলো বিক্রি করা হয়। গোপনীয়তার জন্য ভিন্ন সাংকেতিক নামে এসব মাদক বিক্রি করা হয়ে থাকে, যেমন এমডিএম নামে, এলএসডি, অ্যাসিড এবং এক ধরনের তরল গাঁজা টিএসসি নামে কেনাবেচা হয়। ইলেকট্রনিক সিগারেটের মতো ভেপ আকারে তরল গাঁজা সেবন করা হয়। এই প্রসঙ্গে মামলার তদন্ত কর্মকর্তা নার্কোটিক্সের সহকারী পরিচালক রাহুল সেন সংবাদ মাধ্যমকে বলেন, দীপকে গ্রেপ্তারের পর তার কাছ থেকে আমরা কয়েকজন প্রথম সারির অভিনেত্রী ও মডেলের মাদক সম্পৃক্ততার প্রমাণ পেয়েছি। এ বিষয়ে এখনও তদন্ত চলছে। তদন্ত শেষে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। মানুষের জীবন হচ্ছে কাদামাটির মতো। কাদামাটিকে যেমন চেষ্টা করলেই বিভিন্ন রূপে রূপান্তর করা যায়, ঠিক তেমনি একজন মানুষ যদি নিজেকে নিয়ে চর্চা করে, নিজেকে যদি সময় দেয়, তাহলে সে উন্নত হতে পারে, আজকের চেয়ে ভালোর দিকে এগিয়ে যেতে পারে। সেই জন্যে গুণীজনেরা সবসময় বলেছেন যে নিজেকে সবার আগে গুরুত্ব দিন।
কারণ নিজেকে যদি গুরুত্ব না দেন, নিজে যদি ভালো না হতে পারেন, নিজের মধ্যে যদি ভালোর চর্চা না বাড়াতে পারেন, তাহলে অন্যের কাছে যেমন উদাহরণ হতে পারবেন না, ঠিক তেমনি অন্যকেও উপদেশ দিতে পারবেন না, আলোর পথ দেখাতে পারবেন না। সেই জন্যে একটা কথা তো আমরা সকলেই জানি যে নো দাই সেলফ, নিজেকে আগে জানো। নিজেকে জানা মানে হচ্ছে পৃথিবীকে জানা, আর নিজেকে জানা মানে হচ্ছে সৃষ্টিকর্তাকে জানা। সুতরাং আসুন নিজেকে গুরুত্ব দেই, নিজের প্রতি যত্ন বাড়াই এবং সফলতার দিকে এগিয়ে যাই। ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর। দর্শক, এবার দেশের বাইরের প্রসঙ্গ। সিরিয়া যুদ্ধে ক্লান্ত এবং দেশটি প্রতিবেশী বা পশ্চিমাদের জন্য হুমকি নয় বলে মন্তব্য করেছেন সিরিয়ার ডিফ্যাক্টো নেতা আহমেদ আল শারা। দামেস্কে বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি কথা বলেন। এছাড়া সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আহ্বান জানান তিনি। বৃহস্পতিবার 19 ডিসেম্বর প্রকাশিত এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এই খবর জানায়। সাক্ষাৎকারে তিনি আরও বলেন, এখন এত কিছু হওয়ার পরে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা উচিত, কারণ নিষেধাজ্ঞাগুলো ছিল পুরনো শাসন ব্যবস্থার বিরুদ্ধে। শোষক ও শোষিত উভয় পক্ষের সঙ্গে একই আচরণ করা সঙ্গত নয়। মাত্র 2 সপ্তাহ আগে বিদ্রোহীদের এক আকস্মিক সশস্ত্র অভিযানে আসাদ সরকারের পতন হয়। সেই অভিযানে সশস্ত্র বিদ্রোহীদের নেতৃত্ব দিয়েছিলেন আল শারা। বিদ্রোহী জোটের সবচেয়ে শক্তিশালী সংগঠন হায়াত তাহরির আল শামের HTS প্রধান তিনি। পূর্বে আল শারা পরিচিত ছিলেন আবু মোহাম্মদ আল জোলানি নামে। আল কায়েদার একটি শাখা সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করেছিল এই দলটি। ফলে জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য সহ আরও কয়েকটি দেশ ও সংস্থার সন্ত্রাসী তালিকায় দলটির নাম অন্তর্ভুক্ত আছে। পরে 2016 সালে তারা আল কায়েদার সঙ্গে আনুষ্ঠানিকভাবে সম্পর্ক ছিন্ন করে, কিন্তু অনেক পশ্চিমা বিশ্লেষক তাদের দাবিকে সন্দেহের চোখেই দেখে আসছেন। সাক্ষাৎকারে HTSকে সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে বাদ দেওয়ার দাবি জানান আল শারা। তিনি বলেন, HTS কোনো সন্ত্রাসী দল নয়। তারা কখনো বেসামরিক ব্যক্তি বা বেসামরিক এলাকাকে টার্গেট করেনি, বরং তারা নিজেদের আসাদ সরকারের অপরাধের শিকার বলে মনে করত। তিনি আফগানিস্তানের আদলে সিরিয়াকে গড়ে তোলার সম্ভাবনার বিষয়টি উড়িয়ে দিয়েছেন। শারা বলেন, দেশ দুটি খুবই ভিন্ন এবং ভিন্ন ঐতিহ্যের। আফগানিস্তান একটি উপজাতীয় সমাজ বা গোষ্ঠীভিত্তিক সমাজ ব্যবস্থা। তিনি বলেন, সিরিয়ায় মানুষের চিন্তাধারা ভিন্ন। তিনি আরও বলেন, তিনি নারী শিক্ষায় বিশ্বাসী। 2011 সাল থেকে বিদ্রোহীদের দখলে থাকা সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলীয় প্রদেশের কথা উল্লেখ করে শারা বলেন, 8 বছরেরও বেশি সময় ধরে ইদলিবে আমাদের বিশ্ববিদ্যালয় রয়েছে। আমি মনে করি বিশ্ববিদ্যালয়গুলোতে 60% বেশি নারী রয়েছে। আল শারাকে প্রশ্ন করা হয়েছিল সিরিয়ায় মদ্যপান অনুমোদন করা হবে কিনা। জবাবে তিনি বলেন, অনেক বিষয় নিয়ে আমার মন্তব্য করার অধিকার নেই, কারণ এগুলো আইনি ব্যাপার। তিনি আরও বলেছেন, সংবিধান লেখার জন্য আইন বিশেষজ্ঞদের একটি সিরিয়ান কমিটি থাকবে। তারা সিদ্ধান্ত নেবে এবং যে কোনো শাসক বা রাষ্ট্রপতিকে আইন মেনে চলতে হবে। সারা পুরো সাক্ষাৎকার জুড়ে বেশ স্বাভাবিক ছিলেন, বেসামরিক পোশাক পরেছিলেন এবং HTS-এর অতীত কট্টরপন্থা পেছনে ফেলে আসার বিষয়ে সবার আস্থা অর্জনের চেষ্টা করেছেন। তবে অনেক সিরীয় তার বক্তব্যে আস্থা রাখতে পারছেন না। আগামী কয়েক মাসে সিরিয়ার নতুন শাসকদের কর্মকাণ্ড নির্দেশ করবে আসলে তারা সিরিয়াকে কোন রূপে দেখতে চায় এবং শাসন করতে চায়। দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভেচ্ছা নিরন্তর।